আমি যখন থেকে আমি কথা বলা শুরুই করিনি তখন থেকেই দেখেছি যে আমাদের বাসায় গান হচ্ছে, আমার বড় বোনরা সারগাম প্র্যাকটিস করছে। এইটার মধ্যে দিয়ে আসলে বড় হওয়া, যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে আসলে গান শুরু করেছি। এবং আমার ছোটবেলা থেকে খুব অভ্যাস ছিল যে আমি কোনো কম্পিটিশন হলে, স্কুল হোক সেটা আরো জেলা পর্যায়ে পর্যায়ে হলে, আমি ওখানে যে আমার পার্টিসিপেট করতেই হবে, সে কেউ চাক আর না চাক আমার যে নাম দিয়ে আসতে হবে। তখন অনেক ছোট, আমি ক্লাস 4-এ পড়ি বোধহয়, তখনই আমি আর কি জাতীয় পর্যায়ে যে ইয়ে হয় কম্পিটিশন, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। একটু শান্তিনিকেতনের প্রেম নিয়ে জানতে চাই। আচ্ছা, মানে সরি, খুব পার্সোনাল প্রশ্ন, বাট তারপরেও মানে এত সুন্দর জায়গা, আমার তো মনে হয় যে শান্তিনিকেতনে প্রেম করার জন্য খুব যথার্থ জায়গা। তাই ওখানে প্রেম না করে কেউই, একটাই কাজ ছিল প্রেম করা, আর ওই বয়সটাই তো প্রেমে। ছোটবেলায় আমার আগে প্রেম ছিল, হ্যাঁ, ওইটাকে আর ছাড়তে পারি নাই। যতখানি নিজের আমি তারও বেশি তোর, সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর। বলছি যা তার সত্যি সবই, কথার কথা ভাবিস না, শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না, শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন একজন নান্দনিক মানুষ, রবীন্দ্রনাথের সৃষ্টির মাঝে যার বেড়ে ওঠা, এবং যিনি আসলে এর মাঝেই তার জীবনের শান্তিটুকু খুঁজে পান। কারণ তিনি শান্তিনিকেতনে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন, তার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং এই গানের মাঝেই তিনি সবসময় জীবনকে যাপন করেন। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সাফিকা নাসরিন মিমি। হ্যালো, কেমন আছেন? খুব ভালো, আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। সুন্দর করে পরিচয় করাই দিলা। অনেক বছর পর দেখা হলো, আই থিংক অলমোস্ট 5 or 6 ইয়ার্স এরকম হবে। একবার বসেছিলাম তোমার সামনে, একবার আমার সুযোগ হয়েছিল আপনার সাথে বসার, আড্ডা দেওয়ার। এক্স্যাক্টলি। সময় কেমন যাচ্ছে? আচ্ছা, ভালোই। একটু অসুস্থ ছিলাম, এখন সুস্থতার দিকে যাচ্ছি। দ্যাটস গ্রেট। এটা সবচেয়ে বড় ব্যাপার, মানে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামক। আসলে একদম শান্তির মধ্যে থাকা যায়। একটু জানতেই চাইবো যে রবীন্দ্রনাথের গানের মাঝে যেহেতু আছেন, বর্তমান সময় বা এখন যেহেতু বর্ষার মৌসুম চলছে, বর্ষা বা প্রত্যেক ঋতু নিয়েই তো রবীন্দ্রনাথের গান রয়েছে, তো নতুন করে কোনো কাজ আসছে কিনা? আসলে আমি রবীন্দ্রনাথের গান নিয়েই শুধু নাই, আমি আসলে সব ধরনের গানই করছি। তো হ্যাঁ, বর্ষার তো অবশ্যই সামনে, অলরেডি তো শুরু হয়ে গেছে কাজ। আমি আসলে একটু পিছায় গেলাম, আমার অসুস্থ, একটু আর কি রেস্ট নিতে গিয়ে। এখন কাজগুলো করতে গেলে জানোই তো যে রেকর্ডিং এর পরে আবার শুটিং ব্যাপার থাকে, তো সেইভাবে এই বছরটা আমি বর্ষা ওইভাবে ধরতে পারি নাই। কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমরা এই আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের সেট থেকে আমার মনে হয় যে একটু বর্ষাটা উদযাপন করতে পারি আপনার গানের মধ্য দিয়ে, যদি খালি গলায় 2 লাইন শোনানো যায় এই মুহূর্তে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা রবীন্দ্রনাথ নিশ্চয়ই গান করি। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। অনেক অনেক ভালোবাসা। একটু ছোটবেলার গল্প শুনবো, তারপর অন্য প্রসঙ্গে যাব, যে পরিবারে আরো কেউ আছে কিনা যারা আসলে গানের সঙ্গে সম্পৃক্ত, নাকি শুধুমাত্র পরিবারে গানের প্রতি ভালো লাগা থেকে আপনার এই গানের যাত্রা শুরু? আমাদের ওইভাবে বলতে গেলে পরিবারের সবাই আসলে গান পছন্দ করি, কিন্তু একটা দুটো নাম যদি বলা যায় সেরকম হয়তো বাকি পরিচিতি হিসাবে নাই। তবে আমার বাবা মা, আমাদের ছোটবেলা থেকে আমাদের বাসায় এরকম হতো যে আড্ডা বসতো, আড্ডায় সবসময় একটা হারমোনিয়াম থাকতো, এরকমই দেখে এসছি। এবং আমি যখন থেকে আমি কথা বলা শুরুই করিনি তখন থেকেই দেখেছি যে আমাদের বাসায় গান হচ্ছে, আমার বড় বোনরা সারগাম প্র্যাকটিস করছে। এইটার মধ্যে দিয়ে আসলে বড় হওয়া।
এবং সত্যি কথা বলতে আমার বাবাই আমার ওই শান্তিনিকেতনে যাওয়ার যত মানে ব্যবস্থা যেটা করা সেটা উনি করে দিয়েছিলেন। এটা কিন্তু খুব দারুণ ব্যাপার, কারণ ওই সময়টায় সঙ্গীতটাকে পুরোপুরি মানে এভাবে নেয়া পড়াশোনার সাবজেক্ট হিসেবে, এবং একসাথে অনেকেই করেছেন ডেফিনেটলি, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এই সাপোর্টটা পরিবার থেকে পাওয়াটা কিন্তু একটু কঠিন। একদমই তাই। সেই জায়গায় আপনি খুব লাকি। হ্যাঁ, তো আর ছোটবেলার কথাটা আরেকটু বলি যে আমি যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে আসলে গান শুরু করেছি। তো আমি রাজশাহীর মেয়ে। তো আমার ওস্তাদজি ছিলেন, ওনার কাছে রেগুলার আর কি গান স্কুলে যেতাম, আমার বোনরা সবাই মিলেই আর কি ওখানে যাওয়া হতো। এবং আমার ছোটবেলা থেকে খুব ছিল, মানে অভ্যাস ছিল যে আমি কোনো কম্পিটিশন হলে, স্কুল হোক সেটা আরো জেলা পর্যায়ে পর্যায়ে হলে আমি ওখানে যে আমার পার্টিসিপেট করতেই হবে, সে কেউ চাক আর না চাক আমার যে নাম দিয়ে আসতে হবে। তো এই জায়গা থেকে অনেক আর কি এখন ওই সময় আমি তখন অনেক ছোট, আমি ক্লাস 4-এ পড়ি বোধহয়, তখনই আমি আর কি জাতীয় পর্যায়ে যে ইয়ে হয় কম্পিটিশন, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। হ্যাঁ, ওটাতে আমি রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক আর নজরুল। আচ্ছা, এটার উপরে। এরপরে রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন? মানে নজরুল তো হতে পারত। হ্যাঁ, সেটাই। এরপরে হ্যাঁ, ছোট থেকে কিন্তু আমি সবই গাইতাম আসলে। তো এটা বেছে নেওয়ার কারণ হলো কি, আমরা রাজশাহী থেকে ঢাকায় মুভ করি যখন আমি এসএসসি দেই। তো এসএসসির পরে এসে আমি ভর্তি হলাম ছায়ানটে। তো ছায়ানটে যখন পড়ছিলাম, ওটা 5 বছরে, তো ওখানে ভর্তি হয়েই তখন মনে হচ্ছিল যে আচ্ছা আমি গানের উপর পড়াশোনা করি। তো গানের উপর যখন পড়াশোনা করব, তো আমাদের সময় কিন্তু ঢাকা ভার্সিটিতে তখনও সঙ্গীত ডিপার্টমেন্ট আসেনি। তো তখন আর কি সবাই বলছিল যে তুই যদি পড়তে চাস তাহলে তুই শান্তিনিকেতনে যা। তো ওই জন্যই তখন একটু খোঁজ টোজ নিয়ে পরে দেখলাম যে আমি আশা করি নাই। শান্তিনিকেতনের জীবনটা তো অসম্ভব শান্তির এবং সুন্দর। আসলেও তাই। আর ওখানে গান শিক্ষার থেকে আমার কাছে মনে হয় একটা মানুষ যখন 6 বছর থাকে, তো সেই মানুষটার আসলে আদর্শ, তার পারিপার্শ্বিক মন মানসিকতা সবকিছু আসলে ওটার উপর প্রভাব ফেলে। একদমই তাই। এটাই যে গান কিন্তু শেখাই যায়, বাসায় বসে কিন্তু গান শেখাই যাচ্ছে না, সেটার জন্য তো আসলে অত দূরে যাওয়ার দরকার নাই। এখানেও তো অনেক ভালো ভালো আমাদের ওস্তাদজি গুরু আছেন। কিন্তু যখন আমরা একটা মানে কি বলবো যে বিদ্যালয়ে পড়ি, তাই না, তো তখন আসলে আমাদের ওই গানের পাশাপাশি কিন্তু আমাদের কালচারাল ব্যাপারগুলো কিন্তু শেখা হয়। তো এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশি, যে আমি ওখানে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আমার পারিপার্শ্বিক যেই জিনিসগুলো আমি শিখেছি সেটাকে আমার বেশি ভালো লাগে। আমি এবার একটু শান্তিনিকেতনের প্রেম নিয়ে জানতে চাই। আচ্ছা, মানে সরি, খুব পার্সোনাল প্রশ্ন, বাট তারপরেও মানে এত সুন্দর জায়গা, আমার তো মনে হয় যে শান্তিনিকেতনে প্রেম করার জন্য খুব যথার্থ জায়গা। তাই, ওখানে প্রেম না করে কেউই তো ওখানে একটা আম্রকুঞ্জ আছে। তো সেই আম্রকুঞ্জ মানে সন্ধ্যার পর ওখানে তো আসলে কিছু করার নাই, মানে সকালবেলা ভার্সিটি, বিকালের দিকে শেষ হয়ে যায় হয়তো 1টার দিকে, আমার সময়ের কথা বলছি আমি। তো 1টার দিকে শেষ হয়ে যায়, তারপরে কি করবে, তারপর একটু রিহার্সাল থাকতো, হয়তো সামনে রেগুলার প্রোগ্রাম লেগে থাকতো, তো রিহার্সালও হতো ধরো ওই 3টা থেকে 4টা 5টা, তারপরে কি করবে, কারণ ওখানে আমরা যখন ছিলাম কিছু মানে কোনো কি বলবো এগুলোকে, যে ইলেকট্রনিক্স বা কোনো গ্যাজেট এই ধরনের কোনো কিছু কিন্তু ওখানে ঢুকতে দেওয়া হতো না, যে একদম প্রকৃতির মাঝে থাকো। ইভেন আমাদের সময় ফোনও ছিল না, মানে মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে কথা বলতে হতো। তো সেই সময়টা কি করবে, তো ওই একটাই কাজ ছিল প্রেম করা, আর ওই বয়সটাই তো প্রেমে। তো ওই সেই আম্রকুঞ্জতে আর কি খুব সবারই হয়েছে, কিন্তু আমার ব্যাড লাক, এইটা আমি মানছি না, হয়তো একটা ঝামেলা হতে পারে পরিবারে, এই জন্য কথাটাকে আপনি মানে এটা হতেই পারে না যে শান্তিনিকেতনে একটা লম্বা সময় ধরে তার অনার্স মাস্টার্স শেষ করেছে, একটা দীর্ঘ সময় থাকা, অলমোস্ট তো মানে 8 to 10 ইয়ার্স এর মতো, রাইট? তো সেখানে প্রেম হয়নি বা প্রেম হবে না, প্রেম হয়েছিল গানের সাথে, প্রকৃতির সাথে, পরিবেশের সাথে। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, এটা একদমই সত্য না, মানুষ প্রেমে বাঁচে, প্রেমের মধ্যে থাকে। আসলে আমার হয়েছে কি, ওখানে যাওয়ার আগে এটাও আরেকটা ব্যাড লাক বলি এখন, সেটা হচ্ছে ছোটবেলায় আমার আগে প্রেম ছিল, হ্যাঁ, ওইটাকে আর ছাড়তে পারি নাই, ওই জন্য আসলে। তারপরে কি ওই প্রেম ছিল যার সঙ্গে, তার সঙ্গে কি এখনো বসবাস? একদমই
দুর্দান্ত, ইউ আর সো লাকি। হ্যাঁ, এবং আমার মনে হয় যে মানুষটিও লাকি। বাই দ্য ওয়ে, ঝগড়া হয় কি নিয়ে আপনাদের সবচেয়ে বেশি? ঝগড়া ঝগড়া তো ঝগড়া করার জন্য কি কোনো কিছু লাগে নাকি? হ্যাঁ, তা ঠিক। সেটা তো যেটা পাই সেটা নিয়ে ওকে ঝগড়া হয়। খোঁচাতে তো আমার খুব ভালো লাগে। আমার টাইম পাস একটাই, ওকে খোঁচানো। আমি মনে করি আমার একার না, আমাদের সব মেয়েদেরই অভ্যাস যে তার লাইফ পার্টনারের সাথে একটু খোঁচাবে, না হলে শান্তি নাই। এবং তারাও যখন খোঁচাই না তারাও ভাবে যে কি ব্যাপার, ও আমাকে খোঁচাচ্ছে না কেন, কিছু বলছে না কেন, কি হলো? এই তো এগুলো তো লেগেই থাকে। রান্না করি, রান্না করার পর বলি খেয়ে বলি কেমন হয়েছে, ও বলে ভালো। আমি বলছি, ভালো হলে হবে না, সম্পর্ক কি তুই তুই এরকম? না তুমি তুমি বলি। তুমি, আচ্ছা, ওকে। তো বলি যে না, ভালো বললে হবে না, কোনটা ভালো হয়েছে, এর মধ্যে কি কি পড়েছে, হ্যাঁ দুনিয়ার ইয়ে করি আর কি, এগুলো তো হচ্ছে। এটা এটা যেমন আমি আমার মাকে দেখি যে তার প্রতিদিন উনি রান্না করেন, প্রতিদিন তো জিজ্ঞেস করার কিছু নাই যে কেমন হয়েছে, এবং উনি নিজেই নিজেরটা বলতে থাকেন যেটাতে একটু হয়তো আরেকটু তেল হলে ভালো হতো, আরেকটু এটা হয়তো কম আসলে হয়েছে। রান্নাটা অনেক মানে কি একটা আর্ট না, ডেফিনেটলি একটা ভালোবাসা, যাকে খাওয়াচ্ছি ভালোবাসার মানুষকে, সেটাও ভালোবাসা। আপনার কণ্ঠে কোন গানটি ভাইয়ার সবচাইতে প্রিয়? আমার কণ্ঠে? হ্যাঁ, আচ্ছা, এটা একটা কলকাতার ছবি, হ্যাঁ। গান, এটা ওর একটু খুব শুনবো পছন্দের। আমরা? হ্যাঁ হ্যাঁ, শোনাতে পারি। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে বাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। আই ডোন্ট নো, আমার কেন যেন মনে হচ্ছিল যে প্রাক্তন সিনেমার গানই আপনি গাইবেন। মানে আপনি বলতে বলতেই তারপর তো শুরু করলেন। অসম্ভব ভালোবাসার একটি গান, অনেক প্রিয় একটি গান। সবার। একটু সন্তানদের নিয়ে জানতে চাই যে তাদেরকে নিয়ে পরিকল্পনা কি? আমার একটাই ছেলে, ও এবার ও লেভেল দিচ্ছে আর কি। সে কি গানের সাথে সম্পৃক্ত মায়ের মতো? ও ভাবে না, ও একটু বাবার দিকে গেছে, টেকনোলজি নিয়ে সারাক্ষণ থাকে, তারপরে ও র্যাপ র্যাপ লিখে র্যাপ করে, এগুলো করছে। তাই আমি বলি মাঝে মাঝে যে ওর, তোমার সাথে আমার একটা মানে একদম ফিউশন টাইপের একটা কিছু করব, তো দেখি কি করা যায়, এটা একটা ইচ্ছা আছে। মানে আনন্দিত যে মায়ের সঙ্গে একটা ফিউশন কিছু হতে পারে। ওর ব্যাপার হচ্ছে যে না, আমার এখনো সময় হয়নি, আমার আরো টাইম লাগবে। আমি বলি যে আসলে শেয়ার দেই, এত সুন্দর করে, কিন্তু ও বলে যে না মা, এখনো আমার সময় হয়নি, এরকম আর কি। ও একটু, এটা কিন্তু খুব পজিটিভ যে সে আসলে নিজের ভেতর থেকে এটা ভাবছে যে এখনো সময় হয়নি। এই যুগে কিন্তু এটা খুব অবাক হই, এখন কিন্তু মানুষ পারুক না পারুক আগেই সামনে চলে যাচ্ছে। সবাই সঙ্গীত শিল্পী, সবাই উপস্থাপক, সবাই অভিনয় শিল্পী, এবং শিখতে হয় না কারো, শিখতে হয় না কারো। এটা একটা অন্যরকম ব্যাপার, থামিয়ে রাখা যায় না সেখানে আর কি। ওর এই জিনিসটা দেখে খুব অবাক হই আমি একটু জানতে চাইবো, কারণ আপনি যেহেতু শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন, শ্রদ্ধেয় কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক গুণী মানুষের। দু একটা স্মৃতির কথা যদি আজকে জানতে চাই, যেগুলো হয়তো শেয়ার করতে চান আমাদের সাথে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম যেহেতু বললেন, ওনার কথাই বলি। আমরা আসলে খুবই লাকি, লাস্ট ব্যাচ ছিলাম আমরা, তারপরে আর উনি একদমই, উনি তখন বাসা থেকে বেরোচ্ছেন না, আমরা ওনার বাসায় গিয়ে আমরা ক্লাসগুলো করতাম। উনি খুব ছোট্ট ছোট্ট, মানে খুব ছোট্ট স্বরে উনি আমাদেরকে গানগুলো, কিন্তু অবাক লাগতো
এইরকম একটা বয়স ওনার কত হবে তখন, 85 এরকম My হবে। goodness. তো ওই সময়ও তারও বেশি মনে হয়। তো ওই সময়ও উনি একদম সুরে গাইতেন, এ খুব অবাক লাগতো আমার কাছে। এবং আমরা যাওয়ার সাথে সাথে ব্যস্ত, হুম। এই ওদেরকে খাবার দাও, খেতে দাও, খেতে দাও সবাইকে ডেকে। তো এটাই বললাম যে একটা জায়গায় যখন আমরা পড়াশোনা করতে যাই তখন আসলে কি যে ওইটাই মানে গান তো শেখাই যায়, ওটাই বারবারই বলছি, ঘরে বসেও কিন্তু গান শেখা যায়। কিন্তু এই যে এই ধরনের মানুষগুলোকে গুণী মানুষের এত সান্নিধ্য বড় পাওয়া। উনারা, অথচ উনারা মানে আমরা গেলে, আমরা তো স্টুডেন্ট, তাই না, উনার এত উনার তো দরকার নাই হ্যাঁ আমাদের খোঁজ রাখার হুম, হুম, বা কি হচ্ছে না মানে একদম কি আছে বাসায়, না হলে নিজেই বের করতে যাচ্ছে, মানে এরকম মানে টিন খুলতেছে হুম, বা হুম, হুম। মানে এইটাই, এই জিনিসগুলো খুব আমার ইয়ে লাগে যে ওখানে যতগুলো টিচার আমরা পেয়েছি সবার মানে এত ডাউন টু আর্থ, মানে খুব নিচের দিকে আন্তরিকতা বা হ্যাঁ। ভালোবাসা। তো ওই জিনিসটা খুব মানে এখন ওই জন্য আসলে মাথা তুলে দাঁড়াতে পারি না, এখনো মনে হয় কিছুই শিখিনি, কারণ ওনাদের কথাগুলোই মনে আসে যে আসলে শেখার তো শেষ শেষ নাই। নেই। প্রকৃতির মাঝে যখন থাকা হয় তখন মানুষের মধ্যে এক ধরনের সৃষ্টিশীলতা চলে আসে। নিজে কখনো লেখার চেষ্টা করেছেন কোনো গান বা হয়তো কবিতা বা গল্প যেটাই বলি না কেন? লেখালেখির মধ্যে আমি নাই। আচ্ছা, শুধু আমি গান নিয়ে থাকা। গান করি মাঝে মাঝে, হয়তো পাঠ টাঠ করি কোনো হুম, কবিতা, হুম, মানে হুম, একটু হুম। গদ্য হ্যাঁ। কবিতাগুলো ওগুলো পাঠ করি। হুম। এছাড়া মানে পারফরমেন্সের থাকি পেছনে অবশ্য কাজ করার আমার যদি আমার ব্যাকগ্রাউন্ড হুম। বলি, আমি তো ওখান থেকে পড়াশোনা করে আসলাম, পড়াশোনা করার পরে কিন্তু আমি ঢুকেছিলাম ফার্স্টে রেডিওতে আরজে, তারপরে হচ্ছে আমি আরজি হয়ে গেলেন মানে পুরোই কিন্তু ওয়ান কাইন্ড অফ হ্যাঁ রিভার্স। ওটাও একদম মানে ইয়ে কি বলবো, মানে হঠাৎ করে আমি হ্যাঁ। আমি গিয়েছিলাম আমাদের একটা তখন একটাই রেডিও ছিল আর কি, প্রাইভেট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেডিও। তো সেইখানে আমাকে রেখেছিল আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য, যে ওই যে রবীন্দ্রনাথের 25শে হুম, 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 হুম। বার্ষিকী ছিল, এরকম কিছু 25শে বৈশাখ হুম, ছিল হুম। আর কি, জন্মবার্ষিকী। তো তখন আর কি ডেকেছিলেন। তো ওইখানে আমি গান করছিলাম, তখন ওরা আর কি ওনাদের এমডি বললেন একটু আসেন আপনার সাথে কথা বলি, বলে বলতেছিল যে আমাদের আসলে অ্যাকচুয়ালি আর যে বললে ভুল হবে, মানে টোটাল দায়িত্বেই ছিলাম ওদের আচ্ছা, যত, আচ্ছা। যেহেতু হ্যাঁ, হ্যাঁ। মিউজিক চ্যানেল ছিল, সো ওদের ওকে। মিউজিক থেকে শুরু করে সবকিছুর দায়িত্বে উনি তখনই বললেন যে তাহলে আপনি যদি একটু এই হুম, হুম। দায়িত্বটা, তো কতদিন ওইভাবে কাজ হলো। করেছেন সেখানে? ওখানে আমার 2 বছর যেতে যেতেই আমি আবার টিভিতে অ্যাপ্লাই করি। তো তখন আর কি আহ, নাম করাই বেশ, আমি বলছি না যেহেতু এখানে বলা না, যাবে বাট না। টেলিভিশনের কথা হ্যাঁ আপনি বলতে পারেন। সেটাই বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সিউর। আচ্ছা তখন চ্যানেল ওয়ানে ছিলাম, হুম, হুম। তো ওখানে গিয়ে আর কি প্রোগ্রাম প্রডিউসার হিসাবে কাজ করলাম। বাহ! তারপরে যমুনা টিভিতে ওয়াও! তার মানে তো ছিলাম। এইদিকেও আপনার হ্যাঁ জায়গাটা অন্যরকম। হ্যাঁ মানে সবকিছুই একটু একটু করে করা এরপরে হয়েছে। আবার মাল্টি ন্যাশনালেও চলে গেলাম, যখন দেখলাম যে এই যে বারবার টিভিতে, তো আসলে সত্যি কথা এত খাটনি খাটে আমরা পেছনে যারা কাজ করে সেই অনুযায়ী এক্সাক্টলি। কিন্তু রেমুনারেশন এইরকম এগুলো কিন্তু ওইভাবে নাই। তো সেইটা দেখে ভাবলাম যে না ঠিক আছে, তারপর একটা ইয়ে থেকে আর কি হুম, হুম, মাল্টি হুম, হুম। ন্যাশনাল থেকে অফার আসলো। হুম। তো ওখানেও গেলাম, ওখানেও কাজ করছি অনেক দিন, সেটাও প্রায় এখন 7-8 তাহলে কি বছর। করছেন? এখন কমপ্লিটলি গানই করতেছি। আমি দারুণ, দারুণ। প্রায় 5 বছর ধরে একদমই গানে আছি। আমি জব ছেড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে আসলে ছেড়েছিলাম, মানে ছাড়বো বলে ছাড়িনি, হুম, হুম। একটা ব্রেক ছিল। তো ব্রেকের পরে আবার জয়েন করার কথা ছিল, বাট আমি ভাবলাম যে না আর না থাক। করে হ্যাঁ এরকমই আমার থাকি। এত সবাই আমাকে দেখলেই বলতো মিমি তুমি এত কাজ করো, সব করো, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি কিছু একটা মিস করছো, তোমার গানটা মিস করছো। এই জিনিসটা তোমার কোনো না কোনো জায়গা থেকে বুঝতে পারি আমরা, আসলেও আমি সেটা মিস করতাম। এখন যেরকম আমার ভালো লাগে, হুম। হ্যাঁ এখন মানে অনেক কিছু করতে পারিনি, আর যেহেতু আমার পিচ মানে হুম, আমার হুম, হুম, বয়সের হুম। মানে কাজের কারণে আমি একটু পিছানো। তো সেই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন অনেক কিছু করতে পারিনি, কিন্তু সেটা নিয়েও আমি অনেক খুশি। না, আমার হ্যাঁ কাছে মনে হয় আপনি অনেক কিছু করেছেন এক জীবনে। আরো এখনো অনেক কিছু করা বাকি। অসংখ্য ধন্যবাদ সেটাই। আজকে সময় দেওয়ার জন্য। গান শুনতে, শুনতে শেষ করব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা। খুবই ভাল লাগলো এখানে এসে, এই অনুষ্ঠানে এসে তোমার সাথে কথা বলে।
তো আসলে খুবই ভালো একটা আয়োজন। আর দর্শকদেরকে শুধু এটাই বলবো যে এই যে যুগ, ভাইরালের যুগ, ভাইরালের আপনারা ভাইরাল বানাচ্ছেন এক একজনকে, ভালো যারা মানে শুধু নেগেটিভলি কেন ভাইরাল করেন, কিছু পজিটিভ মানুষকেও ভাইরাল করেন, আমরা এটা চাইবো আর কি। যেহেতু এখন সম্পূর্ণ মানে মানুষের ওঠানামাটা হয়ে গেছে দর্শকদের হাতে, কাজে এইটুকু আমার অনুরোধ থাকবে যে ভালো জিনিসকেও আপনারা শেয়ার করেন, ভালো জিনিসকেও আপনারা সামনে নিয়ে আসেন। আবার অসংখ্য ধন্যবাদ। শেষ করবো গান দিয়ে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্স TBS স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। এটা হচ্ছে আমার একটা মৌলিক গান, এটা আমি আসিফ ভাই আর আমার আর কি ডুয়েট, এটা আমাদের প্রায় 4 মিলিয়ন ভিউ হয়েছিল গানটা। ওটা শোনাই, খুবই চটুল গান, হ্যাঁ, কিন্তু গানটা বেশ সুইট আছে আর কি। যতখানি নিজের আমি তারও বেশি তোর, সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর। বলছি যা তার সত্যি সবে, কথার কথা ভাবিস না, শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না, শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না। থ্যাংক ইউ সো মাচ।